নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। তো আজকে আমরা দেখতে পাচ্ছি তেজের ঠাম্মি কানন দেবী সুধার একটা পরীক্ষা নিতে চলেছেন। কি পরীক্ষা? চলো দেখে নিই আমরা সবাই মিলে। তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্ব আমি শুরু করছি। প্রথমেই দেখতে পাচ্ছি সুধার জেঠু তেজের সামনে দুঃখ করে বলছেন যে অনেক কষ্ট করে আমি টাকাগুলো জমিয়েছিলাম, কিন্তু কোথায় যে চলে গেল কিছুই তো বুঝতে পারছি না, আর কাঁদতে থাকেন। সুধার জেঠিমা তখন বলেন, আচ্ছা থাক না এইসব কথা, এখন মেয়ে জামাইকে তো খাইয়ে আবার যাওয়ার ব্যবস্থা করতে হবে, চলো আমরা না হয় তাই করি। তখন পরিবারের সবাই চলে যায়। সুধা তেজকে ধন্যবাদ দিতে থাকে যে আপনি আবারও আমাদের পরিবারকে রক্ষা করলেন, আমাদের মাথার ছাদটা বাঁচালেন। সুধা এটাও বলেন যে আমি কথা দিচ্ছি মর্গেজের সমস্ত টাকা জোগাড় করে আমি ব্যাংকে জমা দিয়ে দেব, তার কানাকড়ির দায়ভারও আপনাকে নিতে হবে না। তেজ তখন বলে, আমি যদি টাকাটা না দিই তাহলে টাকাটা পাবে কোথায়? আবার শ্বশুরবাড়ির কাছে হাত পাতবে নাকি? এটা শুনে তো সুধা খুব অবাক হয়ে যায়, সুধার দাদাও খুব অবাক হয়ে যায়। তেজ তখন চিৎকার করে বলতে থাকে, ছি ছি ছি, আপনার পরিবার এতটা লোভী? সামান্য করে টাকার লোভে আমাকে আর আমার পরিবারকে এইভাবে ঠকালেন আপনারা সবাই। সুধা তখন বলে, আমার পরিবারের বিষয়ে সবটা না জেনে আপনি এত বড় কথা বলবেন? সুধার দাদা তো দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। সুধা তখন বলে, আপনার ঠাম্মি নিজে থেকেই এসে বিয়ের সমস্ত খরচপাতি দিয়েছিলেন। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে আমার বাড়ির লোকজন কিন্তু কেউ নতুন জামাকাপড় পরেনি। আপনাদের পরিবারের যাতে অসম্মান না হয় সেই জন্য সমস্ত অতিথিদের ওরা ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল সেই টাকা দিয়ে, কিন্তু নিজেদের কিন্তু ভালো মন্দ খাওয়ার কোনো ব্যবস্থা করেনি। হ্যাঁ, সেই টাকা থেকে তারা একটু টাকা বাঁচিয়ে রেখেছিল যাতে তারা মর্গেজের টাকা সেখান থেকে দিতে পারে, কিন্তু তা বলে তারা লোভী নয়। যাতে মাথার উপর ছাদটা তারা রক্ষা করতে পারে সেই জন্যই তারা সেটা করেছিল। আমার এর আগে ডিভোর্স কেসে তো সেই ছাদটা তারা বাঁচাতে পারেননি, সেটা তারা মর্গেজ রেখেছিল, আর এই বিয়েটা তারা বাঁচাতে চেয়েছিল, সেই জন্য তারা ছাদটা বাঁচাতে চেয়েছিল। আজকে আমার জন্য এই পরিবারের এত বড় ক্ষতি হয়েছে, আমার জন্য তাদেরকে তাদের বাড়ি মর্গেজ রাখতে হয়েছে, তাই এই বাড়িটা ছোটানোর দায়িত্ব আমার, আমি তাদেরকে এই বাড়িটা ছুটিয়ে দেব। সুধা বলে, আপনার কাছ থেকে আমি কোনো সাহায্য নিতে চাই না, নেবও না কোনো দিনও। তখন তেজ বলে, আর নেকলেসটা ওটা কি করবেন? সুধা তখন বলে, ওটাও আমি খুঁজে বের করবই, আর এটাও প্রমাণ করব যে আমার পরিবার চোর নয়। তখন কথা বলতে বলতে সুধার পায়ের কাছে সেই নেকলেসের বক্সটা পড়ে থাকতে দেখা যায়। সুধা সেটা হাতে পায়। এরপর নেকলেসের বক্সটা না দেখেই সুধা তেজের হাতে তুলে দেয়, বলে যে দেখুন, শেষমেশ খুঁজে পাওয়া গেল তো, নাকি আরও কিছু আছে বেঁচে যেটা নিয়ে আপনি আমাদেরকে অপমান করতে পারেন? তখন তেজ বক্সটা খুলে দেখে ভেতরে কোনো নেকলেস নেই। সুধাকেও দেখায়, সুধা তো দেখে অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় তেজের ঠাম্মি তেজের বলা কথাগুলো সুধাকে নিয়ে এই সমস্ত কিছু মনে করতে থাকে। তেজ যা যা বলেছেন সুধাকে নিয়ে এই সবটা কথা ঠাম্মি বসে বসে মনে করছেন। তেজের ঠাকুরদা আসেন, এসে ওনাকে বোঝান কানন দেবীকে যে তেজের জন্য পাত্রী বাঁচতে তুমি কোনো ভুল করনি, আর তোমার এইবারের সিদ্ধান্তকে আমি মর্যাদাও দিয়েছি, এটা তুমি ভালো করেই জানো। তেজের ঠাকুরদার মুখে এই সমস্ত কথাগুলো শোনার পর ঠাম্মি মনে মনে বলেন আর কি, যে আমার মনে যে এই কথা বলে, সুধার চেয়ে ভালো নাতবো আমি আর কোথাও পেতাম না। কিন্তু তারপরেও এমনটা এই সমস্ত কিছু মনে মনে ভাবতে থাকেন কানন দেবী। এদিকে তো তেজ চিৎকার করে বলতে থাকে, বক্সটা আছে কিন্তু আমার ঠাম্মির সেই নেকলেসটা এখানে নেই। ওই ব্যাংকের লোকজন যখন সমস্ত জিনিসপত্র ফেলছিল তখন তার মধ্যে এই বক্সটাও ছিল। তো তার মানে কি? তার মানে এটাই দাঁড়ায় সুধা যে নেকলেসটা এই বাড়িতেই ছিল। সুধার বৌদি তখন বলে ওঠে, তাহলে সেটা উবে যাবে কোথায়? তেজ তখন বলে, উবে গেছে না চুরি গেছে সেটা তো ভালো করেই বুঝতে পারছি আমি। তেজ তখন বলে, আপনাদের এত লোভ আমি তো ভাবতেই পারছি না। আমার ঠাম্মির এত ইমোশন, আমাদের এত ইমোশন জুড়িয়ে আছে সেই নেকলেসটার প্রতি, আপনাদের সেইটাও দেখছি নেই, আপনাদের কাছে টাকাটাই বড়। তেজ তখন সুধাকে প্রশ্ন করে যে বক্সটা ফাঁকা কেন, আমাকে উত্তর দিন। সুধা চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে দেখা যায় সোনার দোকানের যিনি মালিক তিনি নেকলেসটা দেখতে পেয়ে চিনতে পারেন। তিনি বলেন, এ কি, এই নেকলেসটা এখানে কি করে? তখন আরও কর্মচারী যারা তারা বলেন, এই নেকলেসটা তো এখানে এসে বিক্রি করে গেছেন। তখন উনি বলেন যে এটা কি করে সম্ভব, এটা তো বসু মল্লিক পরিবারের নেকলেস, আর এটা বহু পুরাতন। এটার অন্যান্য কর্মচারী বলে যে কারিগরিটা খুব অপূর্ব না স্যার? তখন উনি বলেন যে কারিগরি তো অপূর্ব হবেই, এটা তো জেসে নেকলেস নয়, এ তো বসু মল্লিক পরিবারের নেকলেস, বসু মল্লিক পরিবারের কর্তামায়ের নেকলেস এটা। তখন সেই জুয়েলারির দোকান থেকে কানন দেবীর কাছে ফোন আসে, বলে যে আপনি আমাকে চিনতে পারছেন, আমি কৃষ্ণকুমার সেন বলছি। তখন কর্তামা বলেন, হ্যাঁ চিনতে পারবো না কেন, আপনাদের দোকানের সাথে আমাদের কতদিনের পরিচিতি।
তখন সেই দোকানের মালিক আর কি, উনি সবটা কাননবালা দেবীকে বলেন যে আপনার বাড়ির একটা নেকলেস আজকে আমাদের দোকানে এসেছে, সেই আপনার মায়ের দেওয়া সেই পুষ্পরাগের নেকলেস। আর এটা শুনে তো ঠাম্মি খুব অবাক হয়ে যান। আপনি এর আগেও একবার আমাদের হাওড়ার দোকানে সেটা পলিশ করতে পাঠিয়েছিলেন, সেটা তো আর আজকের সোনা নয়, তাই দেখেই চিনতে পেরেছি। তখন কানন দেবী বলে, এটা কি করে সম্ভব, আমাদের বাড়ির নেকলেস আপনার দোকানে যাবে কি করে? তখন উনি বলেন যে আসলে আজকে সকালে কেউ এসে সেটা আমাদের দোকানে বিক্রি করে গেছে। আর এটা শুনে তো ঠাম্মি আরও অবাক হয়ে যান। ঠাম্মি তখন বলে, আমি এক্ষুনি আসছি বলে ফোনটা রেখে দেন। তেজের ঠাকুরদা বলে, কি হয়েছে, কোথায় যাচ্ছ তুমি? তখন ঠাম্মি বলেন, কিছু হয়নি, তবে এবার হবে, বলে উনি বেরিয়ে যান। সুধা তখন বলে, আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমি খুঁজে দেখছি, এখানেই কোথাও হবে। তখন সুধার বৌদি চালাকি করে বলে, আচ্ছা সুধা, তুই আমাকে একটা কথা বলতো, এই বক্সটা এখানে কি করে এলো? এটা তো বিচ্ছু তোর বাড়িতে গিয়ে, বিচ্ছু আর ঝিনুক মিলে তোর বাড়িতে গিয়ে দিয়ে এসেছিল। সুধা বলে, হ্যাঁ বৌদি, কিন্তু সেখানে এই পুষ্পরাগের নেকলেসটা ছিল না। তখন বৌদি বলে, সেটা তোর দোষ, তুই সেটাকে গুছিয়ে রাখতে পারিসনি। আজকে তার দোষ দেখ, আমাদেরকে পেতে হচ্ছে তার ফল। আমাদের জামাই আজকে আমাদের চোর ভাবছে, এই বলে অনেক ন্যাকামি করতে থাকে। সুধার দাদা তখন অদিতিকে বলে, তুমি চুপ করো, তুমি এইভাবে কেন বলছো? সুধা তো ওই বাড়িতে ছিল, ও তো কিছুই জানে না। আমরাই তো সবটা গুছিয়ে বিচ্ছু আর ঝিনুকের হাত দিয়ে পাঠিয়েছিলাম, তাহলে ভুলটা কোথাও আমাদের হয়েছে। তখন সুধা দাদা মিলে খুঁজতে থাকে। তেজ সমানে সুধাকে বলতে থাকে, অনেক চিৎকার করেছি, আর নয়, আপনি এবার আজকের মধ্যে আমাকে নেকলেসটা খুঁজে এনে দিন, আমার না হলে আর ভালো লাগছে না এসব, আর প্রমাণ করুন যে আপনার বাড়ির লোক চোর নয়। তখন সুধার দাদা বলে, আপনি চিন্তা করবেন না, আসলে বাড়িতে তো অনেক লোকজনও এসেছিল, যদি তাদের মধ্যে কেউ নিয়ে গিয়ে থাকে, আপনি সুধাকে দোষ দেবেন না, আমরা খুঁজে দেখছি। তখন বলেন যে আমি এসব শুনতে চাইছি না, আমি শুধু নেকলেসটা চাইছি। এইসব কথা শুনে তো সুধার বৌদি খুব ভয় পেয়ে যায়। তেজ বলে, আমাকে যদি খুঁজে দিতে না পারেন তাহলে কিন্তু আমি কারোর রেয়াত করব না, কারোর সম্মানের তোয়াক্কা করব না আমি। এদিকে সুধার মা আর কেয়া আসে, বলে যে আমায় বিশ্বাস করো, আমরা তন্ন করে খুঁজেছি সব জায়গা, কিন্তু কোথাও সেই নেকলেসটা পাইনি। আর এটাও বলে যে আমরা যত তাড়াতাড়ি পারবো আমাদের করে আমরা সেই রকম হার আবার তোমাদের গড়িয়ে দেবো। তুমি সুধাকে ভুল বুঝো না বাবা। তেজ তখন বলে যে ওই সব গয়নার মূল্য টাকায় বিচার করা যায় না, ওটা আমার বড় ঠাম্মির স্মৃতি, তাই যে কোনো মূল্যে আমার ওই নেকলেসটাই চাই। ঠিক সময় মতো এই নেকলেসটা নিয়ে আপনি যদি বসু মল্লিক পরিবারের চৌকাটে না আসেন, তাহলে এরপর থেকে আমার সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। এই কথাটা সুধাকে বলে তেজ। এই কথাটা শুনে বাড়ির সবাই খুব অবাক হয়ে যায়। এটা না হলে এই সমস্ত মিথ্যের কৈফিয়ত নিতে আর সেই নেকলেস খুঁজতে এবার আচার্য বাড়িতে পুলিশ আসবে, এটা বলেই তেজ চলে যায় ঘরে। তেজ চিকুকে বলে, চল আমরা এক্ষুনি বাড়ি যাব, চল। বাড়ির সবাই খুব বারণ করতে থাকে, খুব বোঝাতে থাকে, কিন্তু তেজ কিছুতেই শোনে না। তেজ তক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। এদিকে সুধার মা তো খুব কান্নাকাটি করতে থাকে, বলে যে বিনা অপরাধে জামাই আজ আমাদের চোর বলে চলে গেল। সুধা তখন বলে, বড় ঠাম্মির নেকলেস আমি খুঁজে বার করবই মা, আমি প্রমাণ করে দেব যে আমি বা আমার পরিবার চোর নয়। কেয়া বলে, দাঁড়া, আমি তোকে সাহায্য করছি। আর বাড়ির সবাই কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। সুধা তখন সব কিছু গোছাতে সেই স্লিপটা হাতে পায়, সেই কাগজটা যেটা তার বৌদির ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। কাগজটা খুলে দেখে এটা তো গয়নার দোকানের কাগজ, গয়না বিক্রি করার বিল। সুধা তখন ভাবে যে তাহলে সত্যি কেউ বড় ঠাম্মির নেকলেসটাকে বিক্রি করেছে। কেয়া তখন বলে, কি বলছিস তুই সুধা, কিন্তু কে বিক্রি করবে? সুধা তখন বলে, আমি কিচ্ছু জানি না কেয়া, আর এই সমস্ত কিছু ভাবার এখন সময়ও নেই। আমি শুধু জানি যে আমাকে বড় ঠাম্মির নেকলেসটা খুঁজে বার করতে হবে। আমি যে ঠাম্মিকে কথা দিয়েছি যে আজ বিকেল 5টার মধ্যে আমি সেটা খুঁজে বার করব। তখন সুধা আর কেয়া দুজন মিলেই সেই গয়নার দোকানে যাবে বলে ঠিক করে। কিন্তু কেয়া বলে, কিন্তু সেখানে তো অনেক টাকা লাগবে সেই গয়নাটা নিয়ে আসতে, তুই পাবি কোথায় সেটা? এদিকে দেখা যায় সুধা আর কেয়া সেই গয়নার দোকানে পৌঁছে গেছে, আর ওদিকে রাস্তা দিয়ে কাননবালা দেবীও চলে আসছেন গাড়ি করে। সুধা এসেই গয়নার দোকানের স্লিপটা গয়নার দোকানে দেখায়, বলে, একটু দেখুন না, আজকে সকালে এই গয়নাটা আপনাদের দোকানে এসেছে। তখন এক কর্মচারী সেই কাগজটা নিয়ে সেই মালিকের কাছে যায়। গয়নার দোকানের মালিক সেই নেকলেসটা দিতে বারণ করে দেয়, আর কর্মচারীকে সেটাই গিয়ে বলতে বলে। কর্মচারী বলে যে সরি, আমরা এই নেকলেসটা আপনাকে দিতে পারছি না। সুধা তখন বলে, কেন? তখন ওখান থেকে বলে যে কারণ ওটা আমাদের কাছে নেই, অন্য একজন নিয়ে গেছে। সুধা তখন বলে, আজকেই তো এই গয়নাটা বিক্রি করে গেছে, তো আজকে এই গয়নাটা কে নিতে এসেছে একটু বলুন না। তখন ওখান থেকে বলে যে এখানে শয়ে শয়ে লোক আসে, আমরা কি করে মনে রাখবো বলুন তো যে কে নিয়ে গেছে। সুধা খুব রিকোয়েস্ট করতে থাকে, আর এদিকে গয়নার দোকানে যে মালিক যিনি ফোন করেছেন কানন দেবীকে, তিনি সবটা দেখতে থাকেন চুপ করে। গয়নার দোকানদার বলে, আমি ওর থেকেও ভালো আর দামি গয়না আপনাকে দেখাতে পারি। তখন সুধা বলে, দাম দিয়ে সব কিছুর বিচার হয় না, ওই গয়নাটার মধ্যে
আমাদের বড় ঠাম্মির আশীর্বাদ আছে, সুতরাং ওইটাই আমাদের কাছে সব থেকে বেশি দামি। গয়নার দোকানের লোক তখন বলে, আচ্ছা ঠিক আছে আপনারা দাঁড়ান, আমি মালিকের সাথে কথা বলে আসছি। এদিকে সুধা তরিতা আলোচনা করতেই থাকে, বলে যে কোথায় যেতে পারে, কে নিতে পারে। কেয়া বলে কে আসবে বলতো বিক্রি করতে। তখন সুধা বলে আমি জানি না। তখন সুধা বিয়ের রাতে সেই ঘটনার কথা বলে, যখন সে একটা চিঠি কেয়ার হাতে তুলে দিয়েছিল তেজকে দেওয়ার জন্য, কিন্তু সেই চিঠি তেজের কাছে গিয়ে পৌঁছয়নি। এই কথাটাই সুধা কেয়াকে জানায় আর বলে যে ওনার কাছে সেই চিঠি পৌঁছেছিল যেটা আমার লেখা নয়। কেয়া বলে কি ছিল সেই চিঠিতে? সুধা তখন বলে আমার অতীত। তখন কেয়া বলে তার মানে জামাইবাবু তোর অতীতের কথা না জেনে তোকে বিয়ে করেছেন? কেয়া বলে তার মানে জামাইবাবু তোকে মেনে নেননি? তখন সুধা চুপ করে থাকে। এদিকে গয়নার দোকানের মালিক যিনি, তিনিও সুধার কাছে আসেন, বলেন যে আমি আপনাকে অন্য কোনো ভালো ডিজাইন দেখাচ্ছি। সুধা বলে না, আমার ওটাই চাই। তখন উনি বলেন যে কেন? সুধা তখন বলে ওই নেকলেসটার জন্য আপনার যা চাই আমি দিতে রাজি আছি। আর মনে মনে ভাবতে থাকে যে আমি যে বসু মল্লিক পরিবারের বউ এটা ওনাকে বলা যাবে না, আর রিকোয়েস্ট করতে থাকে সেই নেকলেসটা দেওয়ার জন্য। তখন উনি বলেন যে আমি যাকে কথা দিয়েছি তার সাথে একবার আমাকে কথা বলে নিতে হবে। এই বলেই উনি ফোনটা বের করে কানন দেবীকে ফোন করতে যান। কানন দেবী চলে এসেছেন সেই গয়নার দোকানে। উনি ঢুকতেই যাবেন, তখনই ফোনটা উনি রিসিভ করেন। কানন দেবীকে ফোনে উনি সবটা বলেন যে একজন এসেছেন ওই নেকলেসটা নিতে। উনি বলেন আপনাকে তো আমি বলেইছি ওইটা কাউকে দেওয়া যাবে না। তখন সুধা যে এই নেকলেসটা কেন চাইছেন, ওনার কাছে এটা কত দামি, উনি যে কোনো মূল্য দিতে রাজি আছেন, এই কথাগুলো সেই মালিক সেই কৃষ্ণকুমার উনি কানন দেবীকে জানান। কানন দেবী তখন চুপ করে দেখেন যে ভেতরে কে এসেছে, আর তিনি দেখেন যে ভেতরে সুধার কে এসেছে। কানন দেবী জিজ্ঞেস করতে বলেন যে বলুন উনি যখন নিতেই এসেছেন তখন ওটা বিক্রি করলেন কেন? বলে না না, আমি বিক্রি করিনি, যদি বিক্রি করতাম তাহলে আপনার কাছে কি ফেরত চাইতাম? কানন দেবী পাশ থেকে সবটা শোনেন। সুধা বলে আপনার দোকানে তো সিসিটিভি আছে, আপনি একটু চেক করে নিন না, আমি সত্যি বলছি আমি এটাকে বিক্রি করিনি। তখন গয়নার দোকানের আরেক কর্মচারী যেনার কাছে অদিতি বিক্রি করে গেছেন, তিনি বলছেন না না, উনি ঠিকই বলছেন, উনি গয়নাটা বিক্রি করতে আসেননি। তখন যিনি কৃষ্ণ ওনার নাম, উনি বলেন আর কি যে তাহলে কে এসেছিল? ওই কর্মচারী তখন বলে যে একজন মহিলা এসেছিলেন। সুধা এটা শুনে খুব অবাক হয়ে যান। কানন দেবীও পাশ থেকে দাঁড়িয়ে সবটা শোনেন। সুধা তখন মনে মনে বলেন অন্য মহিলা? তাহলে কে এসেছিল আমাকে এটা জানতেই হবে, কিন্তু পরে, আগে আমি নেকলেসটা নিয়ে নিই তারপর। সুধা বলে যে ওই হার আমার বাড়িতে ছিল, কেউ অজান্তেই ওই হারটা বিক্রি করে দিয়ে গেছে, এই বিলটা খুঁজে পেয়েই আমি আপনাদের দোকানে এসেছি। এদিকে কানন দেবী মনে মনে বলতে থাকেন তাহলে নাথ বৌমা ওই বাড়িতে না থাকাকালীন ওই হারটাকেও চুরি করেছে, নিজের পিঠ বাঁচাতে এখন সত্যিটা আড়াল করছে। এখন বড় নাথ বৌমা ওই হারের হদিশ বের করেছে। এগুলো কথা মনে মনে ভাবতে থাকেন কানন দেবী। এদিকে গয়নার দোকানের মালিক তো কানন দেবীকে সবটা চুপ করে জানাচ্ছেন যে এই মেয়ে তো খুব নাছোড়বান্দা, কিছুতেই শুনছে না। তখন কানন দেবী বলে ওনাকে বলুন যে আমি এর ডবল দাম দিতেও রাজি আছি। গয়নার দোকানের মালিকও ঠিক তেমনটাই গিয়ে সুধার সামনে বলে। সুধা তখন বলে উনি না হয় একই রকম ডিজাইনের অন্য কিছু গড়িয়ে নেবেন, কারণ সোনার মূল্য তো টাকা দিয়ে হয় না, সব সোনার মূল্য তাতে অনেক স্মৃতি, ভালোবাসা এবং আশীর্বাদও জুড়িয়ে থাকে, তা দিয়েই হয় সোনার মূল্য বিচার। এই সমস্ত কথা শুনে কানন দেবীর খুব ভালো লাগে, তিনি মনে মনে হাসতে থাকেন। ওই নেকলেস আমার কাছে অমূল্য। কানন দেবী বলতে বলেন যে জিজ্ঞেস করুন ওই নেকলেসের মূল্য ওই মেয়ে দিতে পারবে। গয়নার দোকানের মালিক ঠিক তেমনটাই করে। এদিকে তেজ রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় মনে মনে ভাবতে থাকেন যে ওনার পরিবার আমার জন্য এত কিছু করেছে, আমি কি করে এই ব্যবহারটা করলাম ওনার পরিবারের সাথে। এদিকে সুধা বলে পারবো আমি মূল্য দিতে। সুধা তার বাবার হাতে গড়া মিনাকারির কাজ করা কাঁসার বাসন অনেকগুলো নিয়ে এসেছেন, আর সোনার দোকানে তার একটা নমুনা দিয়ে বলেন যে এগুলো আমার কাছে আরও অনেক আছে, এগুলোর পরিবর্তে আপনি আমাকে হারটা দিন। তখন কৃষ্ণবাবু বলেন যে এটা আপনি কোথায় পেলেন? তখন সুধা বলে এটা আমার বাবার হাতে তৈরি কাজ, ওই বাসনগুলো হচ্ছে আমার বাবার শেষ স্মৃতি, আমার খুব প্রিয়, আমি সেগুলোকে বাবার স্মৃতি হিসেবে নিজের কাছে আগলে রেখেছিলাম, অনেক অভাবেও আমি কোনোদিনও সেটাকে বের করিনি, কিন্তু ওই নেকলেসটা ফিরে পেতে আমি আমার বাবার শেষ স্মৃতিটুকু আপনাকে দিতে রাজি আছি। এগুলো কথা সবটাই দাঁড়িয়ে দেখতে থাকে আর শুনতে থাকে কানন দেবী। কৃষ্ণবাবু বলে আচ্ছা ঠিক আছে বলে আবারও উনি ফোনে কথা বলতে চলে যান। কানন দেবী হারটা দিয়ে দেওয়ার কথা বলেন ওনাকে, আর মনে মনে ভাবেন যে ওটা আমার মায়ের শেষ স্মৃতি, সেই স্মৃতিটুকু রাখবো বলেই সেই হার আমি নিতে এসেছিলাম, কিন্তু ওই মেয়ে যে ওই হারের জন্য নিজের বাবার শেষ স্মৃতিটুকুও বিক্রি করতে রাজি। আমার থেকে ওই মেয়ের কাছে ওই নেকলেসের মূল্য অনেক বেশি। বিকেল 4:30 বাজে, আমি চাই যে তুমি 5টার মধ্যেই বাড়ি ফিরে এসো নাথ বৌমা। আর মনে মনে হাসতে থাকেন আর দোকান থেকে চলে যান। তেজও মনে মনে তার করা অপমানগুলোর কথা ভাবতে থাকে, বলতে থাকে আমার এরকম ব্যবহারটা করা উচিত হয়নি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো আগামী দিনেও আমরা আবার একই সময়ে ফিরে আসবো তোমাদের শুভ বিবাহের পছন্দের এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।